নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। তুই যা বলেছিস ভেবেচিন্তে বলছিস দাদাভাই? তুই কি জানিস তোর এই সিদ্ধান্তের ফলাফলটা কতটা ভয়ানক হতে পারে? আর তোর এই সিদ্ধান্তের ওপর কিন্তু 3টে জীবনের ভালো থাকা খারাপ থাকা জড়িয়ে আছে, তাই যা করার একটু ভেবে করিস। তিন্নির কথাগুলো শুনে আরও একবার ওর দিকে ফিরে তাকালো সৌম্য। খুব সন্তর্পণে চোখে জলটাকে আড়াল করে তিন্নির চোখের দিকে তাকালো। আমি অনেক ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি। একটা কথা তো খুব সত্যি যে আমি কিন্তু ঋদ্ধির সঙ্গে থাকতে পারিনি। যখন ওর আমাকে সবথেকে বেশি দরকার ছিল তখনই আমি ওকে একা করে দিয়েছিলাম। এই সময়টাতে জিত না থাকলে ঋদ্ধির ঘুরে দাঁড়ানোটা এতটা সহজ ছিল না। সেই দিক থেকে দেখতে গেলে জিতের কাছে আমি চিরঋণী। তাই বলে নিজের ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিতে পারবি? একটু হাত কাঁপবে না তোর? তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে ঋদ্ধি কিন্তু জিতের ভালোবাসা। জিতের চোখে আমি ঋদ্ধির জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি, আর চোখ কখনো মিথ্যে বলে না রে। দাদাভাই, তুই এসব কী বলছিস? আচ্ছা, তোর কথাই না হয় মেনে নিলাম। আমি মেনে নিলাম যে জিতের মনে ঋদ্ধির জন্য একটু অন্যরকম ফিলিংস আছে। কিন্তু তুইও তো ঋদ্ধিকে ভালোবাসিস। আর ঋদ্ধি, ওর মনের কথাটা একবারের জন্য জানার চেষ্টা করেছিস? ঋদ্ধি ভালো থাকবে জিতের সঙ্গে, আর বাকি রইলাম আমি। আমার কথা বাদ দে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষকে সরে আসতে হয়। আমি ওই দলেই পড়ি রে। এনিওয়ে, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। ওদিকে অংশু একা একা রয়েছে। একা কোথায় দাদাভাই? মা তো আছে ওর সঙ্গে। তিন্নির এই কথাটা শুনে একটু বিদ্রূপের হাসি ফুটে উঠল সৌম্যর মুখে। আসলে এতগুলো বছরে আজ প্রথম সৌম্যর মা ওর ফ্ল্যাটটাতে এসেছে। হয়তো উনি চেয়েছিলেন ওনার ছেলে ঋদ্ধির জন্মদিনের পার্টিটাতে থাক। তাই তো তিন্নির এক কথাতেই ছেলের কাছে চলে এসেছিলেন ওকে রাজি করাতে। ওনার কাছেই অংশুকে রেখে আজকে সৌম্য বেরিয়েছিল। প্রথম প্রথম যদিও অংশু একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠাম্মির আদরে একদম চুপচাপ হয়ে ঠাম্মির পাশে বসেছিল। সত্যি একটু আদর ভালোবাসা পেলে না বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। আসলে কি বলো তো, আশেপাশে ভিড়ের মধ্যে অনেক মানুষ খুব একা, যেমন আমার অংশু। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে গেল সৌম্য। ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল তিন্নির মুখে। দাদাভাই, তুই যেটা চাইছিস সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না রে। তোকে এত মহান হতে আমি দেবো না। তোর এই মহান হওয়ার চক্করে যে তোর আর ঋদ্ধির দুজনের জীবনটা শেষ হয়ে যাবে। কি জানিস তো, ভালোবাসা না কখনো জোর করে পাওয়া যায় না। আর ঠিক তেমনই দুটো মানুষ যদি একে অপরকে মন থেকে ভালোবাসা, তাদের মাঝখান থেকে তৃতীয় ব্যক্তিটিকে সরতেই হবে। না হলে যে ভালোবাসার জয় হবে না। কেউ আর ভালোবাসা বা মনের টানের ওপর বিশ্বাসী রাখবে না। উপলব্ধিগুলো বড্ড ঠুনকো হয়ে যাবে রে। না, আমার এক্ষুনি ঋদ্ধিকে একটা ফোন করতে হবে, বা যা করার ওই করবে। কথাটা ভাবতেই ফোনটা নিয়ে ঋদ্ধির নাম্বারে ডায়াল করলো তিনি। বাইকটা গ্যারেজ পার্ক করে হেলমেটটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল সৌম্য। 5তলা এই অ্যাপার্টমেন্টটার দোতলায় সৌম্যর ঘর, তাই লিফটের সিকিউরিটিটাকে বেশি প্রোফাইল করে ছেলেটা। ঘরের গেটের সামনে গিয়ে দুবার কলিং বেলটাতে প্রেস করলো, কিন্তু ওপারের থেকে কোনো সাড়া না পাওয়ায় মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ প্রকাশ করলো। মা কি অংশকে নিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? কিন্তু এত তাড়াতাড়ি? কটা বাজে এখন? কথাটা ভাববেই একবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিল সৌম্য। ঘড়ির কাঁটা প্রায় 10-এর ঘরকে ইঙ্গিত করছে। হয়তো ঘুমিয়ে পড়েছে। একবার মাকে কল করি। কথাটা ভাবতেই পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল। তবে ফোনটা করার আগে ইতিমধ্যে দরজাটা খুলে গেল, কিন্তু দরজার উল্টো দিকে এই মুহূর্তে যাকে দেখলো তাকে অন্তত এখন এখানে এক্সপেক্ট করেনি সৌম্য। ওর সামনে ঋদ্ধি দাঁড়িয়ে। এটা কি সত্যিই দেখছে ও, নাকি স্বপ্ন? ও কি আজকাল ঋদ্ধিকে হ্যালুসিনেট করছে? না না, কি সব ভাবছি আমি। এখানে ঋদ্ধিকে কোথা থেকে পাবো? কি হলো, ঘরে কি আসা হবে না, নাকি বাইরেই দাঁড়িয়ে থাকা হবে? মানে মানে তুই এখানে? সত্যিই এখানে? খামোখা মিথ্যে হতে যাবে কেন? আর তুমিই বা এরকম ভূত দেখার মতো চমকে গেলে কেন? এতক্ষণে সৌম্যর বোধগম্য হলো যে ও স্বপ্ন দেখছে না, ঋদ্ধি সত্যি এখানে। এই শোনো, এরকম হবাক হওয়ার না কিছু হয়নি। এখানে আমার ভূত দাঁড়িয়ে নেই, আমি আছি এখানে। আর এভাবে বাইরে না দাঁড়িয়ে থেকে ভিতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এমনিতেও এখন আমার হাতে অত সময় নেই, তোমার সঙ্গে কথা বলে বাড়ি ফিরতে হবে। ওদিকে মনই চিন্তা করছে, কিন্তু আমার তোর সঙ্গে কথা নেই ঋদ্ধি। জানি তো, আমার সব কথা তো তুমিই বলে দিয়েছো। কোনোটা
তখন আমি নিজের কানে শুনেছি আর কোনোটা হয়তো শুনিনি। সেসব গল্প পরে হবে। আগে তো ভিতরে চলো, না হলে একটু পরে অ্যাপার্টমেন্টের সব লোক চলে আসবে এখানে। কথাটা বলেই ভিতরে ঘরের দিকে এগিয়ে গেল ঋদ্ধি। ঋদ্ধির দেখা দেখি সৌম্য ওর পিছু নিল। কী যে হচ্ছে বা কী হতে চলেছে আপাতত কিছুই মাথায় ঢুকছে না সৌম্যর। বসার ঘরে সোফাটার ওপর বসে বেশ শান্তভাবেই বসে আছে অংশু। সামনে একটা ছবির বই, কি সুন্দর মন দিয়ে বইটার দিকে তাকিয়ে আছে ছেলেটা। অংশু এমনিই শান্ত, তবে আজকে যেন একটু বেশি শান্ত দেখাচ্ছে ছেলেটাকে। আচ্ছা, মা কোথায়? এদিক ওদিক মাকে তো কোথাও দেখছি না। কথাটা মাথায় আসতেই আরও একবার ঘরের চারদিকটাতে চোখ বুলিয়ে নিল সৌম্য। আন্টি চলে গেছে। আমি চলে যেতে বললাম। আসলে আঙ্কেলের একটু শরীরটা খারাপ, ফোন করেছিলেন, তাই আমিই বললাম আমি তো আছি অংশুকে দেখে রাখার জন্য, আন্টি যেন আঙ্কেলের কাছে যায়। শরীর খারাপ মানে কি হয়েছে বাবা? না না, টেনশন করার মতো কিছু না, আসলে যা গরম পড়েছে একটু শরীরটা দুর্বল লাগছে, আর কিছুই না। আচ্ছা শোনো না, তুমি একটু ফ্রেশ হয়ে এসো, তারপর যা বলার বলছি। ঋদ্ধির আজকের ব্যবহারটা একটু বেশি অদ্ভুত লাগছে সৌম্যর কাছে। কি চাইছে কি মেয়েটা? ওর প্রতি এরকম অধিকার বোধ তো অনেকদিন আগে দেখাতো, এখনকার গল্প তো অন্য। কথাটা ভাবতেই আরও একবার ঋদ্ধির মুখে তাকালো সৌম্য। তবে মেয়েটা ওর দিকে বড় বড় চোখ করে তাকাতে দেখে আর বেশি কথা বাড়ানোর সাহস হলো না সৌম্যর। চুপচাপ ঋদ্ধির ইনস্ট্রাকশনের মতো ফ্রেশ হতে চলে গেল। সৌম্যর মুখটা যে কীরকম হয়েছিল সেটা দেখে ঋদ্ধির একটু হাসিই পেল। বুঝেছিস অংশু, তোর পাপা না মনে হয় আমাকে ভয় পায়। আমার দিকে তাকাতেই কীরকম মুখটা কালো হয়ে গেল। আচ্ছা তুই বলতো, আমার মুখটা কি এতটাই খারাপ দেখতে যেভাবে ভয় পেতে হবে? তুই কি আমাকে ভয় পাস নাকি? ঋদ্ধির কথাগুলো অংশু কতটা বুঝলো সেটা প্রশ্ন সাপেক্ষ হলেও সুন্দর করে খিলখিল করে হাসতে হাসতে মাথাটা নাড়িয়ে দিল। ইতিমধ্যে সৌম্য ফ্রেশ হয়ে এসে ঋদ্ধিকে অংশুর সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে আলতো করে একটু হাসল। এরকম একটা সংসার তো আমাদেরও হতে পারত ঋদ্ধি, তুই আমি আর অংশু, আমাদের ছোট্ট সংসার। খুব আনন্দেই থাকতাম আমরা, জানিস তো। চিন্তাটা একবার মনে আসলেও কি একটা ভাবতেই চিন্তাটাকে আর এগোতে দিল না সৌম্য। না না, এসব কি ভাবছি আমি, এসব কথা ভাবাও তো অন্যায়। এই যে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি এসো এদিকে। সৌম্য এসে বসতে ওর হাতে একটা প্লেট ধরিয়ে দিল ঋদ্ধি। প্লেটটার ওপর কেক আর পায়েস রাখা। এগুলো না খেয়েই তো চলে এলেন। এসবের কোনো দরকার নেই ঋদ্ধি, আর কে বলেছে আমি কিছু খাইনি? খেয়েছি, আমি পেট ভরেই খেয়ে এসেছি, তবে ওখান থেকে। আচ্ছা বেশ বুঝলাম, কিন্তু এখন তো খেয়ে নাও, তোমার জন্যই আমি এগুলো এনেছি। কেন ঋদ্ধি, আমার জন্য কেন এত ভাবছিস? তোর এত ভাবনার এত খেয়াল রাখার যোগ্যতা আমার নেই। তুই কেন বুঝতে পারছিস না যে এখন থেকে তোর আমার রাস্তাটা আবার আলাদা হতে চলেছে? আলাদা হতে চলেছে কি বলছি, আমাদের রাস্তা কোনো দিন একসঙ্গে ছিলই না, আর কোনো দিন একসঙ্গে হবেও না। এই কথাটা তোকে বুঝতে হবে। দরকার হলে আমি নিজে তোকে বুঝিয়ে দেবো এই কথাটা। মনে মনে কথাটা ভেবে নিয়ে এক প্রকার জোর করেই ঋদ্ধির উদ্দেশ্যে কয়েকটা কথা সাজিয়ে বলল শোন। দেখ ঋদ্ধি, অনেক রাত হয়েছে। আমি জানি না তুই এখানে কেন এসেছিস, আর জানতেও চাই না। আমি শুধু জানি তোর এখানে থাকাটা উচিত নয়। আমি জানি না তুই এখানে আসার কথাটা কাউকে বলেও এসেছিস কিনা। দেখ গিয়ে তোর লোকাল গার্জিয়ান হয়তো এতক্ষণে তোকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। তাই বলছি যে এখানে আর সময় নষ্ট করিস না, তুই আসতে পারিস। দরকার হলে আমি তোকে নিজে পৌঁছে দিয়ে আসবো। সৌম্যর এরকম করে কথাগুলো বলায় ঋদ্ধির যে একটু খারাপ লাগলো না সেটা না। প্রিয় মানুষটার মুখ থেকে এরকম কথা শোনাটা যে কতটা কষ্টের সেটা ঋদ্ধিকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই সময়টা কষ্ট পাওয়ার নয়। দুজন মানুষই যদি দু তরফ থেকে অভিমান করে বসে থাকে, তবে যে এই মান অভিমানে বরফটা কোনো দিনই গলবে না। একজনকে যে তার দায়িত্বটা নিতেই হবে সব কিছুকে গুছিয়ে নেওয়ার, তা না হলে চলবে কেমন করে? তাই একটু চুপচাপ থেকে নিজের হয়ে কয়েকটা কথা সাজিয়ে বলল ঋদ্ধি। যাবো তো, অবশ্যই যাব। যেমন ধরো তোমার সঙ্গে ঘুরতে যাব, বা ধরো কোনো কাজে গেলাম, কিন্তু সেটা অবশ্যই তোমার সঙ্গে, তোমাকে ছাড়া তো আমি কোথাও যাব না। হ্যাঁ, এখন তুমি যদি বলো আমাকে বাড়ি পর্যন্ত নিজে দায়িত্বে পৌঁছে দিয়ে আসবে, তাতে আমি না করবো না, আমি যাব তোমার সঙ্গে। তবে কি বলো তো, আবার তোমার সঙ্গে এখানেই ফেরত চলে আসবো। তোর সঙ্গে এরকমভাবে বেরোনোর সুযোগ আর ছাড়তে চাই না, কি না? সৌম্যকে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঋদ্ধি আবার বলতে শুরু করলো। এরকমভাবে তাকিয়ে থাকার কিছু নেই, আমি আজ এখন এই মুহূর্ত থেকে এখানেই থাকবো, তোমার বাড়িতে। ঋদ্ধির বলা এই কথাটা শুনে একটু বেশি অবাক হলো সৌম্য। তাই একটু জোর গলাতেই বলে উঠল, কী সব বলছিস তুই, মাথা ঠিক আছে তো? কেন, ভুলটা কি বললাম? এমনিতে আমাদের বিয়েটা ঠিকঠাক সময় হয়ে গেলে আমি তো এখানেই থাকতাম। তখন এই বাড়িতে আমরা তিনজনেই থাকতাম, অবশ্য তিনজন না ঠিক, হয়তো অংশুর একজন ভাই বোনও থাকতো। ঋদ্ধির মুখে শেষের কথাটা শুনে চমকে উঠল ভূত দেখার মতো।
ঋদ্ধির অবশ্য এখনও কথা শেষ হয়নি, নিজের মতো করে নিজের কথাগুলো বলে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ, মানছি যে আমাদের বিয়েটা এখনও হয়নি, কিন্তু তাতে কি, এখন তো লিভ ইনের যুগ, আমরা তো লিভ ইন করতেই পারি। হ্যাঁ, আরে এরকমভাবে এক্সপ্রেশন দেওয়ার কি আছে? তুমি আমি মোটেও ব্যাকডেটেড নয়, আর সমাজটাও ব্যাকডেটেড নয়। সো প্রবলেমটা কোথায়? কথাটা বলেই পাশের টেবিলে রাখা প্লেটটা থেকে কেকের টুকরো নিয়ে সৌম্যর মুখে তুলে দিল ঋদ্ধি। এরপর খানিকক্ষণ সৌম্য একটু চুপচাপই ছিল, এই ঋদ্ধিকে যেন চিনতে পারছে না। এ তো সেই আগের ঋদ্ধি, হাসি খুশি আর প্রাণোচ্ছল সেই মেয়েটা। ঋদ্ধিও আর কথা বাড়ায়নি। ডোজটা যে একটু ওভারডোজ হয়ে গেছে সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে মেয়েটা। ডিনার টেবিলে বসেও সৌম্য ঋদ্ধির কথা মতো চুপচাপ শান্ত হয়ে ছেলের মতো খেয়ে নিচ্ছিল। খাওয়া শেষ হলে ঋদ্ধি নিজেই নিজের ব্যাগটা নিয়ে সৌম্যর সামনে এলো।